6 মাস একটি সরকারের জন্য চূড়ান্ত বিচার করার মতো দীর্ঘ সময় নয়, আবার জনগণের কাছে এটি এত ছোট সময়ও নয় যে কোনো পরিবর্তনই মূল্যায়ন করা যাবে না। কারণ ক্ষমতায় আসার আগে মানুষকে বলা হয়েছিল 12 তারিখ ধানের শীষের বিজয় হলে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আজ সেই সরকারের 6 মাস পূর্ণ হল। তাই আজকের প্রশ্ন শুধু সরকার কি করেছে এটি নয়, বরং প্রশ্ন হল সরকার কি সফল নাকি ব্যর্থ, নাকি কিছু ক্ষেত্রে সফল হলেও জনগণের প্রত্যাশা পূরণে এখনও ব্যর্থ। আর সবচেয়ে বড় প্রশ্ন, জুলাইয়ের পর মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশ কি বাস্তবে তৈরি হচ্ছে? সফলতার জায়গাগুলো কোথায়? প্রথমেই বলতে হবে, সরকারকে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। প্রথম 100 দিনেই সরকার 2 শতাধিক উদ্যোগ ও প্রকল্পের কথা জানিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ই-হেলথ কার্ড, ডিজিটাল ভূমি সেবা, ই-বেইল বন্ড, খাল পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানি এবং শিক্ষা ও তরুণদের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এগুলোর অনেকগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়তে পারে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনেও কিছু পরিবর্তনের বার্তা এসেছে। সরকারি বাসভবনের পরিবর্তে ব্যক্তিগত বাসভবন ব্যবহার, ব্যক্তিগত গাড়ি ব্যবহার, নিজের জ্বালানি খরচ বহন এবং ভিভিআইপি প্রোটোকল সীমিত করার মতো উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে একটি ভিন্ন বার্তা দিয়েছে। শনিবার অফিস করার সিদ্ধান্ত প্রশাসনের কর্মঘণ্টা ও গতিশীলতা বাড়ানোর চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। অর্থাৎ সরকারের শুরুটা পুরোপুরি নেতিবাচক নয়, পররাষ্ট্র নীতিতেও কিছু ইতিবাচক সংকেত, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং ভারসাম্যপূর্ণ কূটনীতিকে সামনে রাখার চেষ্টা দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়ছে, আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ককে নতুন বাস্তবতায় সাজানোর চেষ্টা চলছে। কিন্তু আসল পরীক্ষা অন্য জায়গায়। কূটনীতি কি বিনিয়োগ আনছে? নতুন শিল্প আসছে? নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে? কারণ শেষ পর্যন্ত কূটনীতির সাফল্য শুধু বৈঠকের সংখ্যা দিয়ে নয়, অর্থনৈতিক ফলাফল দিয়েও মাপা হয়। তাহলে ব্যর্থতার জায়গা কোথায়? এখানেই সরকারের সবচেয়ে বড় প্রশ্ন। অর্থনীতির বাস্তবতা এখনও কঠিন। গ্যাস সংকট, লোডশেডিং, কর্মসংস্থানের ঘাটতি, বিনিয়োগের স্থবিরতা এবং নিত্যপণ্যের উচ্চ দাম সব মিলিয়ে সাধারণ মানুষের স্বস্তি এখনও সীমিত। সরকার বলতে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে, কিন্তু একজন সাধারণ মানুষ প্রশ্ন করবেন, বাজারে আমার খরচ কি কমেছে? পরিসংখ্যানের উন্নতি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের পকেটের বাস্তবতা আরও গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ব্যর্থতা কি প্রশাসনিক সংস্কারে? জুলাইয়ের পর মানুষ শুধু সরকার পরিবর্তন চায়নি, মানুষ রাষ্ট্রের চরিত্র পরিবর্তন চেয়েছিল। মানুষ চেয়েছিল যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, ঘুষমুক্ত সরকারি সেবা, নিরপেক্ষ প্রশাসন, আইনের সমান প্রয়োগ, রাজনৈতিক পরিচয় ছাড়া নাগরিক অধিকার। কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে ঘুষ ও অনিয়মের অভিযোগ যদি এখনো মানুষের মুখে শোনা যায়, তাহলে প্রশ্ন উঠবেই, তাহলে বদলটা কোথায়? শুধু কর্মকর্তা পরিবর্তন করলেই প্রশাসনিক সংস্কার হয় না। প্রয়োজন কাজের সংস্কৃতির পরিবর্তন, প্রয়োজন জবাবদিহিতা, প্রয়োজন এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতাবান হলেও কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। দলীয় পরিচয় কি আবার যোগ্যতার সামনে? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যোগ্যতার বদলে যদি রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পায়, তাহলে জুলাইয়ের পরের প্রত্যাশা কোথায় দাঁড়ায়? একজন উপাচার্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তিনি একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্বের প্রতীক। তাই রাষ্ট্র কি হবে মেধাভিত্তিক নাকি রাজনৈতিক আনুগত্য ভিত্তিক? এই প্রশ্নের উত্তর আগামী দিনগুলোতেই দিতে হবে। চাঁদাবাজি সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি। বাংলাদেশে চাঁদাবাজি নতুন কোনো বিষয় নয়, কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যদি ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বাজার, পরিবহন বা নির্মাণ খাতে চাপ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগ ওঠে, তাহলে সেটি শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি সরকারের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। কারণ একজন ব্যবসায়ী যখন বিনিয়োগ করবেন, তার প্রথম প্রশ্ন হবে, আমার ব্যবসা কি নিরাপদ? বিদেশি বিনিয়োগকারীও একই প্রশ্ন করবেন। সরকার যদি নিজের দলের পরিচয় ব্যবহার করে অপরাধ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে, তাহলে সেটি হতে পারে সরকারের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বার্তা। ফ্যামিলি কার্ড সাফল্য নাকি নতুন দুর্নীতির ঝুঁকি? ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের ধারণা নিঃসন্দেহে জনকল্যাণমূলক, কিন্তু প্রশ্ন হল, কারা কার্ড পাচ্ছে, কিভাবে তালিকা তৈরি হচ্ছে, কোনো রাজনৈতিক প্রভাব কাজ করছে কিনা, কেউ ঘুষ দিচ্ছে কিনা? কারণ একজন দরিদ্র মানুষ যদি সরকারি সুবিধা পাওয়ার জন্য ঘুষ দিতে বাধ্য হন, তাহলে সামাজিক সুরক্ষার ভালো উদ্যোগও দুর্নীতির নতুন দরজা হয়ে উঠতে পারে। সরকারের উচিত তাই শুধু কত কার্ড বিতরণ রয়েছে তা নয়, কারা পেয়েছে, কিভাবে পেয়েছে এবং কোনো অর্থ দিতে হয়েছে কিনা সেটিও প্রকাশ করা। বিরোধী এলাকার মানুষ কি বৈষম্যের শিকার হবে? আরেকটি বড় পরীক্ষা উন্নয়ন বরাদ্দ।
কোনো এলাকার মানুষ যদি বিরোধী দলের এমপিকে নির্বাচিত করে, সেই এলাকার মানুষ তো সরকারের বিরোধী নয়। তাই রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো এলাকায় উন্নয়ন কমানো, প্রকল্প আটকে রাখা বা বরাদ্দে বৈষম্যের অভিযোগ থাকলে সেটি তদন্ত হওয়া উচিত। কারণ রাষ্ট্রের নীতি হওয়া উচিত এলাকা আগে, দল পরে। আইন শৃঙ্খলা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন আছে। হত্যা, ছিনতাই, ধর্ষণ, রাজনৈতিক সংঘর্ষ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মানুষের নিরাপত্তাবোধকে দুর্বল করে। আর কোনো অপরাধীর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের যোগসূত্রের অভিযোগ উঠলে বিষয়টি আরও গুরুতর হয়ে যায়। এখানে সরকারের একটি নীতি স্পষ্ট হওয়া প্রয়োজন। অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, বরং ক্ষমতাসীন দলের অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে সরকার প্রমাণ করতে পারবে দল নয়, আইনই শেষ কথা। তাহলে 6 মাসে সরকার সফল নাকি ব্যর্থ? এখন আসা যাক মূল প্রশ্নে। সরকার কি ব্যর্থ? পুরোপুরি নয়, কারণ সরকার কিছু উদ্যোগ নিয়েছে, প্রশাসনিক ও ডিজিটাল সংস্কারের চেষ্টা করেছে, সামাজিক কর্মসূচি শুরু করেছে এবং পররাষ্ট্রনীতিতে নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে কি সরকার সফল? সেটিও এখনই বলা কঠিন, কারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশাগুলো দ্রব্যমূল্যের স্বস্তি, কর্মসংস্থান, নিরাপত্তা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ঘুষমুক্ত সরকারি সেবা, রাজনৈতিক বৈষম্যের অবসান এবং চাঁদাবাজি বন্ধ। এসব ক্ষেত্রে এখনও দৃশ্যমান পরিবর্তন সীমিত। তাই 6 মাসে সবচেয়ে সৎ মূল্যায়ন সম্ভবত এই সরকার ব্যর্থ নয়, কিন্তু এখনও সফলও নয়। সরকার এখন একটি পরীক্ষার মাঝপথে আছে। পরের 6 মাসই আসল পরীক্ষা। প্রথম 6 মাসে সরকার ঘোষণা দিয়েছে, পরের 6 মাসে মানুষ ফলাফল দেখতে চাইবে। মানুষ দেখতে চাইবে বাজারে স্বস্তি এসেছে কিনা, চাকরি তৈরি হয়েছে কিনা, বিনিয়োগ বেড়েছে কিনা, ঘুষ কমেছে কিনা, চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা, আইন সবার জন্য সমান হয়েছে কিনা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমতাসীন দলের পরিচয় কি সত্যি আইনের ঊর্ধ্বে নয়। কারণ জুলাইয়ের পর মানুষ শুধু একটি সরকার পরিবর্তন চায়নি, তারা রাষ্ট্রের পরিবর্তন চেয়েছিল। তাই আগামী 6 মাসে সরকারের সবচেয়ে বড় পরীক্ষা নতুন প্রকল্প ঘোষণা নয়, বাস্তব পরিবর্তন। 6 মাস শেষে সরকারকে এখন আর বলতে হবে না আমরা কি করেছি, বরং জনগণকে অনুভব করাতে হবে আপনাদের জীবন আসলেই কি বদলেছে। ইতিহাস শেষ পর্যন্ত প্রেস বিজ্ঞপ্তি মনে রাখে না, ইতিহাস মনে রাখে মানুষ কেমন ছিল, রাষ্ট্র কেমন ছিল, আর ক্ষমতাবানরা ক্ষমতা কিভাবে ব্যবহার করেছিল। তাই 6 মাসের রায় এখনই চূড়ান্ত নয়, রায় স্থগিত। কিন্তু পরের 6 মাসে যদি প্রতিশ্রুতি বাস্তবে রূপ না নেয়, তাহলে জনগণের দিন শুরু হওয়ার প্রতিশ্রুতি সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাহলে পরের 6 মাসে কি সত্যি বদলাবে বাংলাদেশ?